একটু একটু বেশি বলছিস ঈশানী, এসব কি ধরনের কথাবার্তা? তো দুলা ভাইকে নিয়ে মজা করব না তো কি করব? মজা করবি ভালো, যখন সামনে আসে তখন ভয় গুটিয়ে থাকিস কেন? থাক, তুই গেলাম আমি, পুরো ক্লাস করবি তুই। আমি কিন্তু তোর কাছ থেকেই হোমওয়ার্ক নেব। লুতুপুতু প্রেম করবে উনি, আর আমি এখানে বসে ক্লাস করব? বিনা পয়সায় চাকর পাইছে যেন। আজকে আয় তুই, আগে আমার বিয়ে করিয়ে দিবি, তারপর তো যা ইচ্ছা কর। মে আই কাম ইন স্যার? ইয়েস। আসতে এতক্ষণ লাগে? ঈশানীকে বুঝিয়ে ক্লাসে রেখে এসেছি, তাই একটু দেরি হয়ে গেছে। কেন ডেকেছেন স্যার? এমনি ভাবলাম বউটা ক্লাসের কতক্ষণ থাকবে, তার চেয়ে ভালো আমার কাছে একটু থাকুক। কিন্তু এখন আমার কাজ পড়ে গেছে, ওইখানে ওষুধ রাখা, ওইটা কি চুপচাপ ক্লাসে যাও। প্রত্যেকটা মানুষ তোমাকে বারবার মনে করিয়ে দেয় ওষুধ খাওয়ার কথা, তারপরে ভুলে যাও কেন? কোথায় পড়ে থাকে তোমার মন? এই জন্যে ডেকেছেন? হ্যাঁ, এর জন্যই ডেকেছে। এবার ওষুধটা খেয়ে আমাকে বাঁচাও। অধরা ওষুধ খেলো। ইভানের কাছ থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে গেল। ঈশানী একটা টপিক বুঝছে না, সেটাই এতক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করছে অধরা। কিন্তু অধরা একদিকে বোঝালে ঈশানী বুঝে আরেক দিকে। এমন সময় অধরার হোয়াটসঅ্যাপে একটা টেক্সট এলো। ফোনটা হাতে নিতেই দেখতে পেল ইভান স্যার নামে সেভ করা নাম্বার থেকে টেক্সটটা এসেছে। ক্লিক করতে দেখতে পেল 20 মিনিট পর পার্কিং সাইটে অবস্থান করবে, একা থাকবে। আমার কথার যেন নড়চড় না হয়। কি রে, তোর আবার কি হলো? কোথায় হারিয়ে গেলি? আমাকে এটা বুঝিয়ে তো দে। অধরা নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। ইভান টেক্সট করেছে 11:38 এতক্ষণে চলে গেছে 5 মিনিট। অধরাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে পার্কিং সাইটে। তোকে আগামীকাল এই টপিকটা বুঝিয়ে দেব, আপাতত তুই বাসায় যা। আমি বাসায় গেলে তোর কি হবে? তুই যাবি না? আমার একটু দেরি হবে ঈশানী। ইভান স্যার মাত্র টেক্সট করে বলেন ডক্টরের কাছে নিয়ে যাবেন। তুই বাসায় যা, আমি ডক্টর দেখিয়ে চলে যাব। আমি ভয়ে তোর কথা স্যারকে বলিনি। ভালো হয়েছে বলিসনি। কাবাব মে হাড্ডি হওয়ার কোনো প্রয়োজন নেই আমার। তাছাড়াও রসকসহীন মানুষের সাথে কোথাও না যাওয়াই ভালো। তারপরও ভালো লাগছে স্যার তোর প্রতি অনেক কেয়ারিং। আল্লাহ জানে এসব চাপে পড়ে করছে কিনা। সাবধানে থাকিস, আর ডাক্তার কি বললো আমাকে জানাস। ওকে মাইজান ভাই, পরে কথা হচ্ছে। ওঠো। স্যার আমাকে আবার কেন ডেকেছেন? আগে গাড়িতে ওঠো, তারপরে দেখতে পাবে কেন ডেকেছে। দেরি করো না হৃদিতা, সন্ধ্যার আগে তোমাকে বাসায় পৌঁছে দিতে হবে। গাড়ি চলছে আপন গতিতে, কার মুখে কোনো কথা নেই। মিউজিক বাজছে। সুখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সুখী তোরা প্রেম করিও না। হঠাৎ ইভান গান বন্ধ করে দিল। মন খারাপ কেন? মন খারাপ কোথায়, এমনি ভালো লাগছে না। আমি জানি তোমার মন খারাপ। শোনো, কে কি বললো এসবে সবসময় কান দিতে হয় না। জীবনে এগিয়ে যেতে হলে শত বাধা বিপত্তি আসবে, সেগুলোকে জয় করে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আর যদি তুমি এগুলো দিয়ে মন খারাপ করে বসে থাকো, তাহলে মনে রেখো এখানে তোমার আলোর মুখ দেখার শেষ রাস্তা। বুঝতে পেরেছো কি বলেছে? কিন্তু আমরা কোথায়? কথা শেষ করার আগেই ইভান গাড়িটা ব্রেক করলো। অধরা পাশে তাকিয়ে দেখলো সামনে খোলা মনোরম পরিবেশ। ইভান গাড়ি থেকে নেমে অধরার দিকে নিজের ডান হস্ত এগিয়ে দিল। ইভানের এইরকম আশ্চর্যজনক কাজে অধরা তাল হারিয়ে ফেলল। হাতটাকে তাহলে সরিয়ে নেব মিসেস হৃদয়? সাথে সাথে অধরা নিজের বাম হস্ত ইভানের ডান হস্তের উপর রাখলো। ইভান শক্ত করে ধরল নিজের প্রেয়সীর হস্ত জোড়া, অতঃপর এগিয়ে যেতে লাগলো নদীর কাছে। জায়গাটা কেমন হৃদিতা? খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু আমি ঈশানীকে বলে এসেছি আপনি আমাকে ডক্টর দেখাতে নিয়ে যাবেন। সুন্দর সময় উপভোগ করতে হলে মাঝে মধ্যে এরকম তো একটা মিথ্যা বলা যায়। তোমার জন্য আরো সারপ্রাইজ অপেক্ষা করছে বিবি সাহেবা। কিসের সারপ্রাইজ? আগে থেকে যদি বলেই দিই তাহলে সারপ্রাইজ থাকবে না। সাথে চলো, এমনিতেই দেখতে পাবে। কিন্তু আপনার হাতের এই ব্যাগে কি আছে? দেখে মনে হচ্ছে অনেক ভারী। আছে কিছু প্রয়োজনীয় জিনিস, একটু পরেই দেখতে পাবে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আমি একজন অধ্যাপক, কিডন্যাপার নই। তার চেয়ে বড় কথা, আমি তোমার স্বামী। যদি কোনো বিপদ আসে তাহলে সেটা আগে আমাকে স্পর্শ করবে, তারপর তোমাকে। নিশ্চিন্তে থাকতে পারো। ইভানের কথাই অধরার মন ছুঁয়ে গেল। অধর এখন বুঝতে পারছে ইভান বাইরে যতটা কঠিন, ভিতরে ততটা কোমল।
আচ্ছা তাহলে কি উনি আমাকে ওনার স্ত্রী রূপে মানতে পেরেছেন? রিদিতা, দেখে হাঁটো। আমি না থাকলে এক্ষুনি তো পড়ে যেতে। বেশি লেগেছে? না, অল্প একটু হাঁটতে পারবো, কিন্তু আর কতক্ষণ হাঁটবো? বেশি না, আরো 5 মিনিট হাঁটলে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব। জায়গাটা সুন্দর না? হ্যাঁ, আমার এরকম জায়গা অনেক ভালো লাগে। চারিদিকে তো শুধু দালান কোঠা, আর এখানে কত সুন্দর প্রকৃতির মনোরম রূপ। ওই যে দেখুন, ওইখানে মনে হয় কোনো ফুলের বাগান, তাই না? আচ্ছা, নদীর পাড়ে ওপারে কি যাওয়া যাবে? তোমার যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই যাওয়া যাবে। এখন চলো আমার সাথে। অধরা দেখতে পেল সামনে একটা মাটি আর টিনের ছোট্ট বাড়ি। বাড়ির সামনে কতগুলো হাঁস, আশেপাশে আছে বিভিন্ন রকমের সবজি গাছ। বাড়ি খানিকটা পেছনে নদী। অধরা আর ধৈর্য ধরতে পারল না, ইভানকে জিজ্ঞেস করলো, এই বাড়িটা কার? ভেতরে চলো, তারপর তোমার মনের সব সংশয় দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি আইছো? ও জামিলা, তাড়াতাড়ি এখানে আইয়া দেখে যাও কে আইছে। তোমার এতদিন পরে মনে পড়ছে তাইলে এই বুড়াবুড়ির কথা। আপনাদের কথা সবসময় মনে পড়ে চাচা, কিন্তু এই ব্যস্ত শহরে যে সবাই বড্ড বেশি ব্যস্ত, সময় করতে পারে না এখানে আসার। কে আইছে গো? এ কি ইভান বাবা? আমি কি চোখে ভুল দেখতেছি? বাবা তুমি কি সত্যি আইছো? বলে মহিলা রান্না করে ইভানকে জড়িয়ে ধরল। পেছন থেকে অধরা সব কিছু লক্ষ্য করছে, কিন্তু এটাও বুঝতে পারছে না ওনারা কে। হ্যাঁ চাচি, আমি সত্যি আসছি। এবার কান্না থামান, নয়তো চলে যাব। আসলাম আপনাদের সাথে একটু সময় কাটাতে, কিন্তু আপনারা তো আমাকে ইমোশনাল করে দিচ্ছেন। আর কানমো না বাবা, এতদিন পর যে তুমি আইছো এটাই আমাগো কাছে অনেক। জামিলার হঠাৎ চোখ পড়ল অধরার দিকে। তুমি কে গো? চাচি, ও আমার স্ত্রী, আপনাদের বৌমা। এরে তোকাইয়া কই পাইছো বাবা? মেলা মায়াবী দেখতে, কি সুন্দর চোখ, কিন্তু আম্মাজানের পরনে এইরকম কাপড় কেন? ও ভার্সিটিতে ছিল তো, তাই এই ড্রেস। চাচি, আজকে আমরা দুজন আপনার হাতে রান্না খেয়ে তারপর যাব। আপনি অধরাকে নিয়ে ঘরে যান। আর চাচা, আপনি আমার সাথে আসুন, গাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে। অধরা এরকম ঘরে কখনোই আসেনি, বেচারি ভয় পাচ্ছে। ইভানে এগিয়ে আসলো অধরার কাছে। ভয়ের কোনো কারণ নেই, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। চাচির সাথে ভেতরে যাও, আমি যাবো আর আসবো। শোনো, এই ব্যাগটা রাখো, ভেতরে শাড়ি আছে। আমি আসার আগে এগুলো পরে রেডি থাকো। চাচি, আপনাদের বৌমাকে শাড়ি পরতে সাহায্য করেন। তুমি একদম নিশ্চিন্তে থাও বাজান, আমি বৌমারে সুন্দর কইরা শাড়ি ফরাইয়া দিমু। এক্ষুনি গিয়ে রান্না বসাই, নয়তো দেরি হইয়া যাইব। তুমি আমার লগে ভেতরে আহো মা। অধরা জমিলার পেছন পেছন ভেতরে গেল। ধরে তুমি কাপড় বদলাও, আমি আইতাছি রান্নাটা বসাইয়া। অধরা ব্যাগ খোলার পরই দেখতে পেল একটা বক্স, আকাশি রঙের একটা শাড়ি, সাথে ম্যাচিং সব জুয়েলারি। পাশে আছে একটা শাড়ি, উপরে লেখা চাচির জন্য। শাড়িটা হাতে নিয়ে বেরিয়ে এলো একটা চিরকুট, চিরকুটে লেখা, এটা তুমি চাচিকে উপহার হিসাবে দিও, উনি খুশি হবে। এটা দেখে অধরার মুখে নিজের অজান্তেই হাসি ফুটে উঠল। শাড়িটা পাশে রেখে অধরা ব্লাউজ আর পেটিকেট পরে শাড়িটা গায়ে জড়িয়ে নিল। তারপর ডাক দিল জমিলাকে। চাচি একটু আসুন। খাও মা, আইতাছি। হাতের কাজটা সেরে জমিলা অধরাকে শাড়ি পরিয়ে দিলেন। মাশাল্লাহ আম্মাজান, তোমারে তো পরীর মতো লাগতাছে। বাজান, এত ভালো একটা মাইয়া খুঁজা পাইলে কেমনে? মাশাল্লাহ মাশাল্লাহ, নজর টিকা দিয়া দেই, নাইলে কখন শয়তানের নজর লাইগা যায়। অধরা লজ্জে মাথা নিচু করে আছে। আম্মাজান, তুমি রেডি হইয়া ওই পাশের ঘরে আহো, আমি গিয়ে রান্ধনটা শেষ করি। বলে জমিলা বেরিয়ে গেলেন। এবার অধরা পাশে রাখা ছোট্ট আয়নাতে নিজেকে দেখল। শাড়ি পরিহিতা অবস্থায় নিজেকে দেখে খানিকটা লজ্জা পেল। তারপর চুড়ির বক্স থেকে বের করে পরে নিল। কাজল দেওয়ার পর অধরার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আকাশি রঙের শাড়ির সাথে ম্যাচিং চুড়ি, কানে চুলের সাথে বেলি ফুলের মালা। অধরা বহু কষ্টে মালাটা মাথায় পড়ল। মালার ভেতর দিয়ে বয়ে বয়ে পড়ছে কোমর পর্যন্ত চুল। এবার বাকি নূপুর জোড়া পরার। এক পায়ে নূপুর পরে যখন অধরা উঠে দাঁড়ালো, তখন শুনতে পেল ঝনঝন শব্দ। আবারও হাসি ফুটে উঠল অধরার অধর জোড়ায়।
নুপুরের ছন্দে পুরো বাড়িটা ভরে উঠেছে। জামিলা তাকিয়ে দেখছেন অধরার এগিয়ে আসা। চাচি, আমি আপনাকে হেল্প করি? না গো আম্মাজান, তোমার সাহায্য করা লাগবো না। এখানে বইসা আমার লগে গপ করো। তোমার চুলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। তা তোমার বাবা কি করেন আম্মাজান? পুলিশ অফিসার। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। হ মা, কও কি কইবা? আপনি ইভান? না না স্যার বলা যাবে না, তারপর যদি খারাপ ভাবে। আপনাদের সাথে ইভানের কি সম্পর্ক চাচি? আগে তো কখনো আপনাদের কথা ইভান বলেনি। তুমি যখন হুনবার চাইছো তাহলে হুনো। আমরা আগে ওই যে মেডিকেল আছে না, ওইটার পাশে বস্তিতে থাকতাম। টাকা দিতে না পারায় মালিক বাইর কইরা দিয়াছে। আল্লাহর রহমতে ইভান বাবাজানের লগে দেখা। বাজানকে যখন সব কিছু খুইলা কইলাম তখন বাজান কদিন আমাগরে কয়দিন তার এক পরিচিত বাড়িতে রাখলো। এখানে আগে বড় পুকুর আসিল, ওইটা বরাট কইরা বাড়ি বানাইয়া দিল। তারপর আমরা ইহানে আইলাম। কইয়া ফালাইছি তাড়াতাড়ি, কিন্তু মা এর ভিতরে কি পরিমাণে যন্ত্রণা আর চিন্তা আসিল সেটা শুধুমাত্র আমরাই জানি। আমাগো কোনো সন্তান নাই। একটা মাইয়া আসিল, ছোটবেলায় মইরা গেছে। তখন থাইকা বাজান আমাদের খোঁজ খবর নেয়। তোমার চাচারে একটা নৌকা বানাইয়া দিছে মাছ ধরনের লাইগা। বাজান মাঝে মধ্যে আইতো, খাইতো না, একটু সময় বসে তারপরে চইলা যাইতো। আমাগো কাছে ইভান বাবা সৃষ্টিকর্তার সমান। যদি বাজান না থাকতো তাহলে আমরা অনেক আগে মইরা যাইতাম। আপনারা এত কষ্টের মধ্যে ছিলেন? হরে মা, ইভান বাবাজান এর মতো ফোলা লাখে একটা। কখনো আমার বাজান রে কষ্ট দিও না আম্মাজান। আমি চাই হারাটা জীবন তোমরা এক লগে মিলেমিশা সংসার করো। অধরা ভাবতেও পায়নি এত রাগী আর গম্ভীর একটা মানুষের এত গুণ থাকতে পারে। এত ভালো একজন মানুষকে পেয়ে সত্যি তার জীবন আজ ধন্য। এর মধ্যে ফিরে এলো ইভান। অধরা চোখ তুলে তাকালো ইভানের দিকে। ওর সাথে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, হাতে ব্যান্ডেড ঘড়ি, চোখে ব্ল্যাক চশমা। দেখতে একদম হিরো লাগছে ইভানকে। চাচি, এগুলো রাখুন। এখানে কিছু প্রয়োজনীয় জিনিস আছে, আপনাদের কাজে লাগবে। আচ্ছা বাজান, তোমরা কি এখন খাইবা নাকি পরে? আমার কিন্তু রান্না হইয়া গেছে। আগে আমার সাথে একবার রুমে চলুন, তারপর সবাই একসাথে খাবো। বলে অধরা জামিলার হাত ধরে রুমে নিয়ে গেল। আমাকে তো নতুন শাড়ি পরিয়ে দিলেন, আপনি পরবেন না? এখন নতুন শাড়ি আমি কই পামু আম্মাজান? আমার কাছে তো নতুন শাড়ি নাই। এই নিন শাড়ি, ঝটপট পরে নিন তো। এই যে টেবিলের উপর 2 জোড়া কানের দুল রেখেছি, আপনার যে জোড়া ইচ্ছে হয় সেটাই পরেন। বুড়া বয়সে এসব ফইরা কি হইব? এসব আমি পরবো না আম্মাজান, তবে শাড়িটা পরবো। শাড়ি পরলে তোমার চাচা মেলা খুশি হইব। কানের দুল পরলেও চাচা আরো বেশি খুশি হবেন। ভেবেছিলাম আপনাকে আর সাজার কথা বলে লজ্জায় ফেলবো না, কিন্তু এখন আমি নিজেই আপনাকে সাজিয়ে দেব। শাড়ি পরে অধরার জোড়াজড়িতে সামান্য শাস্তে বাধ্য হলেন জামিলা। তুমি তাহলে থাও, আমি গিয়ে ইভান বাবারে ফিটা ইয়াতেছি। ভাত ভাইরা দিমু 2 জন রে, চইলা আইও। বলে জামিলা চলে গেলেন। বাইরে গিয়ে যখন ইভানকে ডাকতে যাবেন তখনই দেখতে পেল সাজু মিয়া ওনার দিকে তাকিয়ে আছে। এতে খানিকটা লজ্জা পেলেন জামিলা বেগম। ইভান সব কিছু দেখতে পেল। আমি তাহলে আপনাদের বৌমার কাছে যাচ্ছি বলে ইভান দ্রুত সরে গেল ওদের কাছ থেকে। বয়স হলে কি হবে? বয়স হলে কি প্রেম কমে যায়? ভালোবাসা সবসময় একই থাকে। অধরা তাকিয়ে আছে ওর দিকে। এগিয়ে আসা ইভানের দিকে হঠাৎই জিজ্ঞেস করে বসল, আপনি চলে এসেছেন? এত সময় লাগলো যে? বাবা মিসেস চৌধুরী, এত দ্রুত সময়ের মধ্যে এত উন্নয়ন! ক্রিটিক্যাল বইয়ের মতো প্রশ্ন ছড়ে দিচ্ছে যে। নিজের স্বামী এলো বাহির থেকে, আগে তো একটু জল এগিয়ে দিব, তা না করে তুমি সোজা প্রশ্ন ছুড়ে মারলে। তোমার সাথে ম্যাচিং করে ড্রেস পরে আসলাম, সেদিকে তো একটু খেয়াল রাখতে পারতে। না না, আপনি যেরকমটা বুঝেছেন আমি অমন ভাবে বলতে চাইনি। আমি তো আসলে এখানে একা একা ভয় পাচ্ছিলাম, তাই আপনাকে এই কথা জিজ্ঞেস করেছি। আরে পাগলি, আমি তোমাকে নিয়ে মজা করছিলাম। বাই দ্য ওয়ে,
বউ তোমাকে যে পুরো একটা জল পড়ি। বলেই তৃপ্তির হাসি হাসলো ইভান। শাড়িটা পছন্দ হয়েছে তোমার? জি অনেক, চাচিরও পছন্দ হয়েছে। আপনি এত সুন্দর জিনিস পছন্দ করলেন কি করে? ছেলেরা তো ঠিকঠাক জিনিসপত্র চয়েস করতে পারে না। ইভান আশঙ্কিক অধরের কাছে চলে আসলো। ওই যে বললাম না, আমার একটা জল পরে বউ আছে, তার জন্য সবসময় বেস্টটাই পছন্দ হয়। কাজল লাগা চোখে তোমাকে একদম কাজলি লাগছে। পায়ের দিকে তাকিয়ে নপুরে ছন্দে ছন্দে তোমার সাথে পুরো ভবন আলোড়িত হচ্ছে। মাথার আঁকাবাঁকে ফুলের মালায় মনে হচ্ছে আস্ত একটা ফুলের বাগান। এতক্ষণে অধরা লাজে রাঙ্গা হয়ে উঠেছে। তিত্তি করে কাঁপছে ওর সদ্য দোলা লাগা হৃদয় পিণ্ডটি। ওর জীবনও ভাবেনি ইভানের সাথে এত কোয়ালিফাইং টাইম স্পেন্ড করবে। আমি আসছি। ইভান হাত দিয়ে অধরাকে আটকে ফেল। কোথায় যাবে রিদি? চাচির কাছে। আমরা এখানে এসে ওনাদের কত ঝামেলায় ফেলে দিলাম। যাই, গিয়ে দেখি ওনাকে হেল্প করতে পারি কিনা। খেয়ে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আমি যদি হাতে হাত লাগাই তাহলে চাচি কাজগুলো তাড়াতাড়ি করতে পারবে। যাই আমি। আরে দাঁড়াও, এখন চাচির কাছে গিয়ে লাভ নেই। কেন? জানলা দিয়ে বাইরের দিকে একবার তাকাও, তাহলে বুঝতে পারবে। সাথে সাথে অধরা বাহিরে তাকালো, কিন্তু যা দেখতে পেল তা দেখে লজ্জায় পুরো কুকড়ে গেল। সাজুমিয়া জামিলার বেগমের কপালে চুম্বন এঁকে দিচ্ছেন। একটু পর দুজন দুজনকে জড়িয়ে ধরল। সাজুমিয়া পাশের গাছ থেকে দুইখানা ফুল জামিলা বেগমের কানের কাছে গুজে দিলেন। এবার অধরা পুনরায় ইভানের দিকে তাকালো। ইভান ভুরু দিয়ে কিছু একটা ইশারা করল। কি হলো মিসেস রিদিতা, থমকে গেলে নাকি? শোনো, প্রেম এবং ভালোবাসা কখনো বয়স মানে না। দেখেছ ওনারা কত কষ্টে দিন পার করছে, অথচ এতগুলো বছর ধরে কেউ কাউকে ছেড়ে যায়নি। আচ্ছা ভাবো তো, তুমি আর আমি যখন বৃদ্ধ হব তখন আমাদের মধ্যে সম্পর্ক কেমন হবে? আমি আসছি। আমরা চলে যাই, তারপর চাচা চাচি একে অপরকে ভালোবাসবে, নয়তো বাসায় ফিরতে দেরি হয়ে যাবে। আপনি নিজেই তো একগাদা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এগুলো তো করতে হবে। শাস্তি দেওয়ার বেলায় তো আর ভাববেন না এই মেয়েকে আমি অ্যাসাইনমেন্ট করার সময় দিইনি। এখন এই অবস্থা বাহানা বের করছো পড়া কমপ্লিট না করার জন্য। আগামীতে যখন এভরি মোমেন্টস আমার সাথে থাকবে তখন কি হবে? যাও, আপাতত ছেড়ে দিলাম, তবে বাসা হলে এর খবর করে ছাড়তাম। ততক্ষণে জামিলা বেগম খাবার পেরে ইভানকে ডাক দিয়েছে। দুজনেই গেল খাবার খেতে। নিজেদের ফলানো সবজির সাথে কাতলা মাছের তরকারি, কলমি শাক এবং নিজের ঘরে দেশি মুরগির সাথে সাথে গরুর দুধ। ইভান পাশে থাকায় অধরা আজকে অনেকটা খাবার খেয়েছে, কিন্তু এবার কি করবে? ও তো দুধ খায় না। অসহায়ের মতো তাকিয়ে আছে ইভানের দিকে। আমি তো সোজা কথা বললাম, এই পুরো গ্লাস দুধ শেষ করার আগ পর্যন্ত বলবে না বাসায় ফেরার কথা। আপনি এমন কেন করলেন? দস্যু একটা। আমি এসব খাই না, পরে দেখবেন অসুস্থ হয়ে গেছি। আপনার কাছ থেকে যদি অসুস্থ হয়ে যায় তাহলে পাপা আর আম্মু কি সেটা ভালো চোখে দেখবে? তোমাকে এত কিছু ভাবতে হবে না, ছোট মাথায় এত প্রেশার নেওয়ার দরকার নেই। চুপচাপ দুধটুকু খাওয়া শেষ করো, নয়তো এখানেই তোমাকে রেখে যাব। কি আর করার? ইভানের হুমকির মুখে পড়ে একটু একটু করে দুধটুকু শেষ করার চেষ্টা করছে অধরা। অর্ধেক খাওয়ার পর ইভান বলল, আর যদি খেতে না পারো তাহলে রেখে দাও, তো এটা ফার্স্ট এবং লাস্ট। আর যদি কখনো দেখি এমন করেছ তাহলে আমি আমার টেকনিক অবলম্বন করব। মনে থাকবে এই কথাটা? জি থাকবে। মহা বিপদ থেকে বেঁচে গেল অধরা। যদি পুরোটা দুধ খেত তাহলে এখানেই বমি করত। এর মধ্যে ইভান বলতে শুরু করলো, চাচা আমাদের নিয়ে চলেন, সন্ধ্যার আগে ফিরতে হবে। চাচি তাহলে আমরা আসি। কেন বাবা, ফিরার সময় আইবা না? না চাচি, এমনিতে দেরি হয়ে গেছে, অন্য একদিন আবার আসবো আপনার হাতের সুস্বাদু খাবার খেতে। এবার অধরার মন খারাপ হয়ে গেল। এগিয়ে গেল জামিলা বেগমের দিকে। নিজের খেয়াল রাখবেন চাচি। আসি তাহলে। তুমি অনেক বালা থাইকো মা। এই বুড়ো বুড়ি দেখতে আইও, দুজনের সুন্দর একখানা ভালোবাসার সংসার হোক, এটাই চাই আল্লাহর দরবারে। ইভান বাবা, মাইয়াটা অনেক ভালো, কখনো কষ্ট দিও না। দোয়া করবেন চাচি আমাদের জন্য, সারা জীবন যেন একসাথে পার করতে পারি। চাচা আমাদের নিয়ে চলুন। ইভান অধরার হাত জোড়া নিজের হাতের সাথে মুষ্টিবদ্ধ করে নিল। অতঃপর এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর অধরার হৃদয় কতগুলো প্রশ্ন বিদ্ধ হলো। আসার সময় তো এদিকে আসেনি, তাহলে এখন উল্টো পথে কোথায় যাচ্ছেন? সবসময় কি প্রশ্ন করতে হয়?
মেধাবী শিক্ষার্থী তো তুমি ভার্সিটিতে, এখন তুমি ইভানের বউ, এত বাকনামো করো কেন? একটু চুপ থাকো, গেলে দেখতে পাবে কোথায় যাচ্ছে। শুধু শুধু বকছেন, বাসায় ফিরতে হবে। এখনো পড়তে বসতে পারিনি, জানেন কতগুলো বই পড়ার বাকি। এবার ইভানে কিছুটা রাগ উঠে গেল। একদম চুপ, বেশি কথা বললে না নদীতে ফেলে দেব। আমি কি পড়তে মানা করেছি? পড়ার সময় পড়বে। তোমার জন্য তো দেখছি আমি ঠিকভাবে রোমাঞ্চও করতে পারবো না। মনে রেখো, আমি টিচার, বিনা যোগ্যতায় তো এই ভার্সিটির শিক্ষক হতে পারেনি, তাই না? বাদান, চাইলে আইছি, তোমরা নৌকা উঠে বসো, আমি ওই দিক থেকে বইটা নিয়ে আইতেছি। ইভান নৌকায় উঠে অধরার দিকে হাত বাড়িয়ে দিল। অধরা নীরবে ইভানের হাতে হাত রেখে নৌকায় ওঠার চেষ্টা করলো। এবার আর বকনি খাওয়ার ভয়ে কোনো প্রশ্ন করলো না, কিন্তু বেচারি এতটা ভয়ে কাঁপছে যে নৌকায় উঠতে পারছে না। অধরার এমন অবস্থা দেখে ইভান মুচকি হাসলো, তারপর নিজে পারে এসে অধরাকে কোলে তুলে নিয়ে নৌকায় বসালো। আমাকে ছাড়ছেন কেন? পড়ে যাবে তো আমি, প্লিজ ধরে রাখুন। তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে আমি যেন তোমাকে কখনো না ছাড়ি। ঠিক আছে বউ, সমস্যা নেই। এই নদীর তীরে বসে প্রতিজ্ঞা করলাম জীবনে কখনো তোমাকে ছেড়ে যাব না, সবসময় ভালোবাসি মরিয়ে রাখবো। তবে এটার মানে এই না যে তুমি যা ইচ্ছে তাই করবে। ভুল করলে না হাত পা ভেঙে বিছানার উপর রেখে দেব। নৌকা চলছে আপন গতিতে। অধরা ইভানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে আছে। ইভান স্পষ্ট শুনতে পাচ্ছে অধরার বুকের ধকধক শব্দ। এবার নিজেও দু হাত দিয়ে বক্ষ পিঞ্জারে আগলে নিল নিজের প্রেয়সীকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত ভয় পাচ্ছে কেন? আমি আছি না পাশে। আমি পাশে থাকতে তোমার এত কিসের ভয়? একটু পরে নেমে যাবো আমরা, চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণ পর পাড়ে এসে তড়ি থামলো। ইভান পুনরায় অধরাকে কোলে করে নামালো। এতক্ষণ ভয়ে ছুটে অধরা খেয়াল করেনি কোথায় এসেছে, কিন্তু আশেপাশে যখন তাকিয়ে দেখলো ও আসার সময় যে ফুলবাগানের কথা বলেছিল সেই মনোরম স্থানে নিয়ে এসেছে ইভান তাকে। নিজের অজান্তে ঠোঁটের এক কোণে স্বস্তির হাসি ফুটে উঠল অধরার। কি বউ, ভালো লেগেছে জায়গাটা? আমি কল্পনাও করতে পারিনি আপনি আমাকে এখানে নিয়ে আসবেন। আমি কি এখানে হাঁটবো? শুধু তুমি না, আমরা দুজনে একসাথে প্রকৃতি বিলাস করব। ভিতরে চলুন বেগম সাহেবা। দুজনেই হাঁটছে, হঠাৎ করে ইভান দাঁড়িয়ে পড়ল। কি হলো, আর ভেতরে যাবেন না? রিদিতা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলে ইভান হাঁটু গেড়ে বসে পড়ল। এভাবে বসলেন কেন? এখানে মাটি শক্ত না, আপনার প্যান্টে লেগে যাবে। আমি জানি রিদিতা, তোমার আমাকে মেনে নিতে অনেক সমস্যা হচ্ছে। সমস্যা হওয়াটা স্বাভাবিক। যদি মেন্টালিটি টিচার হতাম তাহলে খুব সহজে মানতে পারতে, কিন্তু আমি উল্টো। আমি তোমাকে ফোর্স করব না, কিন্তু অনুরোধ তো করতেই পারি। আমাদের জীবনে অবিরাম যা হচ্ছে তা হতে দাও। তোমাকে দেখতে যাওয়ার আগের দিন রাতে যখন মা আমাকে পাত্রী দেখতে যাওয়ার কথা বলল তখন আমি মানা করে দিই, কিন্তু মা তারপর কসম খেয়ে বসে যদি আমি মেয়ে দেখতে না চাই তাহলে তার মরামুখ দেখব। বাধ্য হয়ে আমাকে যেতে হয় পাত্র নামক তোমাকে দেখতে। সেখানে গিয়ে এক দেখাতে আকত করিয়ে দেয়। হ্যাঁ, আমি চাইলে তখন বলতে পারতাম বিয়ে করব না, কিন্তু তোমার মতো মেয়েকে কে হারাতে চায় বলো? ওদের একবার বলাতে আমি রাজি হয়ে গেলাম। তবে আমি জানি না তোমার মত ছিল কিনা। আগে যা হয়েছে সব কিছু ভুলে যাও রিদিতা। চলো নতুন করে আমরা জীবন শুরু করি। কি ইভান রিচে চৌধুরী নামক শিক্ষককে নিজের হাজব্যান্ড হিসেবে মেনে নিতে পারবে তো রিদিতা হোসেন অধরা? বলে ইভান হাঁটু গেড়ে বসা অবস্থায় পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট ডায়মন্ডের আংটি বের করলো। মিসেস চৌধুরী, আপনি কি সারাটা জীবন থাকতে চান আমার সাথে? অধরা এক কথায় উত্তর দিল, হ্যাঁ। তাতে করে নিজের হাত বাড়িয়ে দিল ইভানের দিকে। অতঃপর ইভান আলতো করে হাতে অধরার বাম হস্তের অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। তারপর বসা থেকে উঠে অধরাকে শক্ত করে জড়িয়ে নিজের বক্ষ পিঞ্জরে আগলে রাখলো। কিন্তু অধরা ভাবছে অন্য কথা। ইভান তো এত সুন্দর একটা সারপ্রাইজ দিল, কিন্তু ও তো কিছুই করতে পারেনি। হুট করে অধরার মাথায় একটা প্ল্যান ঘুরতে লাগলো। ইভানের জড়িয়ে ধরা অবস্থায় অধরা পাশে সূর্যমুখী গাছ থেকে একটা ফুল পেরে নিল। তারপর ইভানের থেকে বাঁধন কিছুটা আলাদা করলো। ইভান অধরার সব কাণ্ড দেখছে, কিন্তু ও যে ফুলটা পেরেছে এটা খেয়াল করেনি। শুনুন, আজকের পর থেকে আমার সাথে একদম আর টিচারগিরি দেখাতে পারবেন না। মনে রাখবেন, আপনি শুধুমাত্র ভার্সিটিতে আমার টিচার, বাইরে হাজবেন্ড। বকাঝকা দিতে পারবেন না একদম। বড় বড় চোখ করে আমার দিকে তাকাতেও পারবেন না। গুরু গম্ভীর হয়ে থাকতে পারবেন না। কি
সবকিছু মেনে নিতে পারবেন? এবার অধরা হাসি মুখে সূর্যমুখী ফুলটা এগিয়ে দিল ইভানের দিকে। তাহলে আমিও আপনার সাথে সারা জীবন থাকতে রাজি। অধরার এমন কাজে ইভান তাজ্জব বনে গেল। বোকার মতো ফুলটা হাতে নিয়ে অধরাকে পুনরায় জড়িয়ে ধরল। নিজের হাত দিয়ে অধরের মুখটা উপরে তুলল। ধীরে ধীরে ইভানের অধরখানা অধরার অধরের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই ফুল ভলিউমে মোবাইল বেজে উঠল ইভানের। রোমান্টিক মুডটা অচিরে শেষ হয়ে গেল দুজনের। ইভান বিরক্তি নিয়ে ফোনটা পকেট থেকে বের করলো। অধরা পাশ থেকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ইভান কথাটা বলা শেষে যখন ফোনটা কেটে দিল, তখন অধরা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। ওয়েট কি হয়েছে? ওয়েট, আপনার ফোনের ওয়ালপেপারে এটা কার ছবি? এটা তো আমার ছবি, তাই না? ওই পহেলা বৈশাখের দিন আমি এই শাড়িটাই পরেছিলাম। এটা ভার্সিটিতে তোলা ছবি। আপনি কোথায় পেয়েছেন এটা? তাছাড়াও প্রথম দিন থেকে আপনি আমাকে হৃদিতা বলে ডাকতেন, অথচ ভার্সিটির সবাই আমাকে অধরা বলেই ডাকে। এসবের কারণটা কি? প্লিজ একটু বলুন না, জানতে চাই আমি। এত প্রেশার নিচ্ছ কেন ঘর বলে? একটু নীরব থাকো না। আমি তো আর উড়ে যাচ্ছি না, তোমার পাশে সারা জীবন আছে। এখন চলো, বাসায় ফিরতে হবে। নাকি তুমি এখানে থেকে যেতে চাও? আগে আমার প্রশ্নের উত্তর দিন। আপনি তখন ভার্সিটিতে একদম নতুন ছিলেন, কাউকেই তেমন চিনতেন না, তাহলে এই পিকচার আপনার কাছে কোথা থেকে এলো? আপাতত বাসায় চলো, ধীরে ধীরে সব ধোঁয়াশা তোমার জীবন থেকে সরে যাবে। বলে ইভান অধরাকে নিয়ে যেতে লাগলো নদীর ঘাটের দিকে। অধরা বারংবার জিজ্ঞেস করার পরও কোনো রেসপন্স পায়নি ইভানের কাছ থেকে। একসময় অধরা নিজে থেকে চুপ হয়ে গেল। তখন অধরা, উঠ তাড়াতাড়ি। আম্মু একটু আগে ঘুমিয়েছে, এখন উঠতে পারবো না। এখন যাও তুমি, আমি পরে নাস্তা করে নিব। ঘুমোতে দাও আমায়। সারা রাত জেগে কি করছিস যে এত বেলা পর্যন্ত এখন ঘুমাতে হচ্ছে? উঠ বলছি, তাড়াতাড়ি উঠ অধরা। আরে তখনই ইভান অধরার রুমে এলো। ইভানকে দেখে মেহরিমা চুপ হয়ে গেলেন। আম্মু, আপনি যান, আমি দেখছি। আর আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। আজকে একটু অধরাকে নিয়ে বের হব। এসে বারবার বলেছে ভাবির সাথে দেখা করবে। আমার আর কি করার, ছোট বোনের আবদার পূরণ করতে হচ্ছে। সত্যি তোমার বোনটা ভীষণ মিশুক। যাক, আমার মেয়েটার আরেকটা সঙ্গী হলো। এশাকে নিয়ে এখানে আসতে পারতে, বেরিয়ে যেত, ওদের প্রিয় খাবারগুলো রান্না করে দিতাম। আরেকদিন নিয়ে আসবো আম্মু। ঠিক আছে, তুমি থাকো, আমি সামান্য কিছু বানাই। দুপুরে 2টা এখনো পর্যন্ত মেয়েটা কিছুই খায়নি। 2 ঘন্টা পড়েছে তো 1 ঘন্টা ঘুমাচ্ছে। এবার তুমি দেখো কিছু করতে পারো কিনা। বলে মেহরিমা বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। ইভান এগিয়ে গেল বিছানার দিকে। অধরা বেঘরে ঘুমাচ্ছে। গায়ে একটা লেডিস টি শার্ট আর ম্যাচিং প্লাজো। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে চারিদিকে। গরমে পুরো মুখ তেলাক্ত। এসির মধ্যে ঘামছে অধরা। আলতো করে অধরার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে লাগলো ইভান। শরীরে অন্য কারোর স্পর্শে ঘুমের মধ্যে কেঁপে উঠল অধরা। পুনরায় আবার ঘুমিয়ে গেল। এবার ইভান অধরার কানে কাছে গিয়ে ফিসফিসে বলল, মিসেস ঘরওয়ালি, আজকে কি বাসর এখানে কমপ্লিট করার ইচ্ছা? এরকম ইচ্ছা থাকলে আগেই বলতে পারতে, আমি প্রস্তুতি নিয়ে আসতাম। এখন বিনা প্রস্তুতিতে কি সবকিছু হয়? এটা তুমিই বলো। ঘুমের মধ্যে এইরকম কথা শুনে চমকে উঠল অধরা। পিট পিট করে তাকালো ডান দিকে, কিছুই দেখতে পেল না। তাই আবার ঘুমাতে শুরু করলো। কি মিসেস চৌধুরী, সত্যি কি চান আপনার সাথে এখন ইভান রয়েছে চৌধুরীর বাসর সেরে ফেলুক? অধর এবার বিরক্তি নিয়ে বলে উঠল, স্বপ্নের মধ্যে এরকম বিরক্ত করবেন না তো স্যার। সামনাসামনি তো কিছুই করতে পারে না, তাই এখন স্বপ্নের মধ্যে এসে ডিস্টার্ব করছেন। এখন যান তো, একটু ঘুমিয়ে নি, তারপর বাসর উদযাপন করবো আপনার সাথে। অধরার এমন কথা শুনে কিছুক্ষণের জন্য তাজ্জব বনে গেল ইভান। ও ভেবেছিল অধরা লজ্জা পেয়ে দূরে সরে যাবে, কিন্তু এ কি শুনতে পেল অধরার মুখ থেকে। এবার আর কিছু বলল না। একটানে অধরাকে ঘুমানো অবস্থায় বসালো। হঠাৎ করে এমন টান খেয়ে অধরার ঘুম পুরোপুরি ভেঙে গেল। নিজের সামনে ইভানকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। স্যার, আপনি কখন এসেছেন? আম্মু ডাকেনি কেন আমায়? অভদ্র মেয়ে, একদম চুপ। সবার সামনে কি ইনোসেন্ট হয়ে ঘুরে বেড়াও, আর তোমার ভেতরে ভেতরে এত কিছু চলে? আপনি এমন রেগে আছেন কেন? বসুন না, আগে বসুন, আমি ফ্রেশ হয়ে লাঞ্চের ব্যবস্থা করছি। সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনি আমার রুমে এসেছেন। যদি জানতে আমি তোমার রুমে এসেছি, তাহলে মনের কথাগুলো বলতে না। কোন কথা স্যার?
ইভান অধরার একদম কাছে চলে এলো। ডান হাত দিয়ে মুখের চারিপাশে ছিটিয়ে পড়া চুলগুলো কানের কাছে গুজে দিতে দিতে বলল, ইভান রয়েছে চৌধুরীর কাছ থেকে যে গভীর থেকে গভীরতর স্পর্শ পেতে চাও, ওই কথাগুলো। ইভানের এমন কথা শুনে কাশতে শুরু করলো অধরা। শ্বাস আটকে গেছে ওর। ইভান এসব কি ধরনের কথা বলছে, এর আগামাথা কিছুই বুঝতে পারছে না সে। এসব কি বলছেন স্যার? আমি কখনোই এমন চিন্তা করিনি। তাহলে কেন বলছো আমি তোমাকে স্বপ্নে এসে ডিস্টার্ব করছি? রিদিতা, অ্যান্সার মি। বাচ্চামো করে কোনো লাভ নেই। তোমার এই ফেস দেখে আমাকে এখন ভোলাতে পারবে না। আমার অ্যান্সার চাই মানে চাই। আপনি যেমনটা ভাবছেন ওরকম কিছুই না। ওই একদিন স্বপ্নে দেখেছি আপনি আমাকে নিয়ে না ওটা না, না না কিছুই না, ভুলে গেছি আমি, প্লিজ বাদ দিন না। ইভান হাসলো। এবার ইভানের কাছে স্পষ্ট অধরা ইভানকে নিয়ে ভাবে বলে স্বপ্নে তাকে দেখে। তো শ্বশুর বাড়ি এসে কি না খেয়ে চলে যাব? না না, আমি এক্ষুনি খাওয়ার ব্যবস্থা করছি। ফ্রেশ হয়ে রেডি হতে তাড়াতাড়ি, বাইরে থেকে লাঞ্চ করে নেব। এসে আসবে তোমার সাথে দেখা করতে। ওই ব্যাগে দেখো ড্রেস রাখা আছে। আপনি ড্রেস কেন আনতে গেলেন? ঘরে তো প্রচুর ড্রেস আছেই, তার মধ্যে শুধু শুধু টাকা খরচ করছেন। আর এখন যাব কোথায়? আজকে ড্রেস আমি আনিনি ঘরওয়ালি, তোমার একমাত্র ননদ পাঠিয়েছে। বলেছে এটা পরে যেন আজকে ওর সাথে দেখা করতে চাও। আমার কাজ রেখে তোমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছ। এসার ইচ্ছে হয়েছে তোমার সাথে দেখা করবে। তো আগে বলবেন না? আপনি বসুন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ইভান ভেবেছিল কোনো মতে না খেয়ে বের হতে পারলেই ভালো, কিন্তু মেহরিমা অধরা সকাল থেকে কিচ্ছু খায়নি বলে জোর করে খাইয়ে দিয়েছেন ওদেরকে। বৃদিতা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি গাড়ি সাইড করে আসছি। ঠিক আছে। একটু পরে কতগুলো লোক মদ খেয়ে মাতালের মতো অধরার দিকে এগিয়ে আসতে লাগলো। অধরা যত সরে যাচ্ছিল লোকগুলো ততই ওর দিকে এগোচ্ছিল। কি গো পাখি, এখানে কি করো? যাবে নাকি আমাদের সাথে? অনেক মজা পাবা, চলো না একটু। নিজেও মজা পাবে, আমাদেরও একটু মজা দিবে। অধরা ভয়ে সিটকে আছে। তখনই কেউ ঠাস করে একটা লোকের গালে থাপ্পড় বসিয়ে দিল। শুয়োরের বাচ্চা, তোদের এত বড় কলেজা, তোর আমার বউয়ের দিকে কোনো জোর দিস? বলে ইভান লোকগুলোকে বেধরম পেটাতে লাগলো। ইভানের কোনো হুঁশ নেই, একের পর এক মার দিয়ে চলেছে লোকগুলোকে। আস্তে আস্তে স্থানীয়রা এগিয়ে আসতে লাগলো। সবাইকে এগিয়ে আসতে দেখে অধরা দ্রুত এগিয়ে যেতে লাগলো ইভানের দিকে। কি করছেন ইভান? ছেড়ে দিন এদের। কেন শুধু শুধু নিজের হাত নোংরা করছেন? পুলিশকে ফোন দেন, ওরাই দেখে নিবে বিষয়টা। কুলাঙ্কারের বাচ্চার কত বড় সাহস আমার সম্মানের দিকে হাত বাড়ায়! আজকে তো মেরেই ফেলবো। অধরা ইভানকে থামানোর উপায় না পেয়ে প্রথমবার মতো নিজে থেকে সবার সামনে জড়িয়ে ধরল। অধরার এমন কাজে ইভান কিছু বিস্মিত হলো। ছেড়ে দিন ওদের প্লিজ ইভান। কেন নিজের উপর এত বিপদ ডেকে আনতে চাচ্ছেন আপনি? ইভান এত সময় মারধর করে হাঁপাচ্ছে। ছেড়ে দেবো মানে? ওরা কি কি বলেছে তোমাকে সেগুলো শোনোনি? কত বড় কলেজ ওদের, ওরা তোমাকে নোংরা কথা বলে। আজকে তো ওদের আমি। প্রায় অনেক লোক জড়ো হয়ে গেছে। কথা বলার এক পর্যায়ে একজন মধ্যবয়স্ক লোক পুলিশে ফোন করলো। সব ঝামেলা মিটিয়ে ইভান অধরা এগিয়ে গেল একটা ফুচকা হাউজের দিকে। এখানে প্রত্যেকটা কাপলের জন্য এক্সট্রা সুযোগ সুবিধা আছে। ইভান এখনো পর্যন্ত অধরার হাত ছাড়েনি। অধরা এই বিষয়টা এনজয় করছে। আমাকে একদম বোঝানোর চেষ্টা করবে না। তোমাকে বখাটের ছেলেগুলো উল্টাপাল্টা কথা বলেছিল আর তুমি নীরবে সহ্য করছিলে। একজন পুলিশ অফিসার মেয়ে হয়ে এমন কাজ তোমার শোভা পায়নি। প্রতিবাদ করতে পারতে, না বলে অ্যাটলিস্ট চিৎকার দিতে পারতে, কিন্তু না, তুমি এটাও করনি। আমি অতিরিক্ত ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি ছিলেন তো। আপনি থাকতে আমার বাবার ভয় কিসের? এতটা বিশ্বাস করো আমাকে? অধরা শুধু হাসলো। অধরার মুখে ওই রকম হাসি দেখে ইভানও বিস্মিত হাসলো। ফুচকা হাউজে বসে আছে অধরা। ইভান গেছে অর্ডার দিতে। এতক্ষণ বসার পরও এসার কোনো খবর নেই। অধরা বোরিং ফিল করছিল দেখে ইভান একটা আইসক্রিম নিয়ে আসলো অধরার জন্য। কিছুক্ষণ পর এসা ওর দুইটা বান্ধবীকে নিয়ে প্রবেশ করলো। ইভান এসার প্রতি প্রচুর বিরক্ত। এবার এসাকে দেখানোর সাথে সাথে তেড়ে উঠতে যাবে, সাথে সাথেই অধরা হাত চেপে ধরল। এইভাবে ধরে আছে কেন? আমাকে ছাড় দিতা। না, আপনি এসাকে কিছু বলবেন না। হয়তো কোনো কারণবশত দেরি হয়েছে। আর এখন ওর সাথে বোধহয় ওর ফ্রেন্ড আছে। আরেকটা মানুষের সামনে আপনি কেন ওকে শাসন করবেন? এসা কিন্তু এখন ছোট নেই।
পরে বকে দিয়েন। অধরার কথাই থেমে গেল ইভান। পুনরায় চেয়ারে বসে পড়ল। ঈশা এগিয়ে এসে অধরাকে জড়িয়ে ধরল। এই মেয়েটাকে রেডি করাতে করাতে একটু লেট হয়ে গেছে। তুমি কি আমার উপর রাগ করেছো? আরে না, রাগ কেন করব? সামান্য একটু দেরি হয়েছে, তার জন্য রাগ করার কি আছে? থ্যাংক ইউ সো মাচ ভাবি। ভাইয়া হলে তো এতক্ষণ আমার আস্ত রাখতো না। রিক্তা, এদিকে আই। ভাবি ভাবি, ও হচ্ছে আমার ফ্রেন্ড রিক্তা। কলেজে ওঠার পর ওর সাথে পরিচয় হয়েছে, তারপর বন্ধুত্ব। আর রিক্তা, উনি হচ্ছেন আমার একমাত্র ভাবি। হ্যালো রিক্তা, কেমন আছো? এই তো ভাবি আছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর? এই তো চলছে, তুমি বসো না, এশার পাশে বসো। হ্যাঁ বসছি। আচ্ছা ভাবি, কিছু অর্ডার দিয়েছো? হ্যাঁ, অনেক আগেই অর্ডার দিয়েছেন তোমার ভাইয়া, এখনই চলে আসবে। ভাবি জানো, আমি তোমাকে অনেক মিস করেছি। কবে যে তুমি আমাদের বাড়ি আসবে? এর মধ্যে ওদের অর্ডার করা দই ফুচকা, ভেলপুরি, চাউমিন আর লেমন জুস চলে এলো। সবাই আড্ডা দিতে দিতে খাচ্ছে। তখনই অধরা খেয়াল করলো রিক্তা ইভানের দিকে বারবার তাকাচ্ছে। ইভানের প্রত্যেকটা বিষয়টা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। হঠাৎ ইভান একটা ফুচকা অধরার মুখের সামনে ধরল। অধরা তখন রিক্তার দিকে তাকালো। রিক্তা একটু হিংসাত্মক হয়ে তাকিয়েছিল ওদের দিকে। অধরের সাথে চোখাচোখি হয়, লোক দেখানো হাসি মুখে আনলো। আরে ভাইয়া, কি করছো? দাঁড়াও। কেন? তুমি ভাবিকে প্রথমবার ফুচকা খাইয়ে দিচ্ছ, আর এটা ক্যামেরা বন্দি না করলে হয় নাকি? এবার তুমি খাইয়ে দাও, আমি ছবি তুলছি। এসের কথা শুনে লাজুক হাসলো অধরা। তা দেখে পাশের ব্যক্তির গা জ্বলে গেল। তারপর দাঁতে দাঁত চেপে নিজের রাগকে সংবরণ করলো। অধরার চোখে তা স্পষ্ট ধরা দিল। ইতিমধ্যে সবার খাওয়া কমপ্লিট হয়েছে। রিক্তা, এশা এবং অধরা বাইরে দাঁড়িয়ে আছে। ইভান ভেতরে বিল পে করে আসছে। হ্যাঁ, হয়ে গেছে বিল দেয়া। হ্যাঁ, এবার চলো। হ্যাঁ চলুন, এখানে আর ভালো লাগছে না। হয়তো ভুলে ভেতরেই ফেলে এসেছি। আচ্ছা সমস্যা নেই, আমি এখনই নিয়ে আসছি। নিজের জিনিসের প্রতি কেয়ারফুল হওয়া লাগে। আজকে ব্যাগ ফেলে এসছো, অন্যদিন হয়তো আরও ইম্পর্টেন্ট কাছে ফেলে আসবে। যাই হোক, এরপর থেকে সচেতন থাকবে। আর তোমাকে যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। বাবা ভাবি, তুমি তো পুরোই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিলে। আমার যে ভাই বিয়ে করতে রাজি হচ্ছিল না, সেই ভাই এখন এত কিছু মনে রাখছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই রিক্তা, তুইও বল। কি বলবো আমি এশা? মাশাল্লাহ বলবি। কিন্তু কেন? এই যে আমার ভাইয়ের এত পরিবর্তন, তাই। এখন আবার কে ফোন দিচ্ছে? এ কি, এখন আবার মা কেন ফোন দিচ্ছে? ভাবি, তুমি রিক্তার সাথে কথা বলো। এ পাশে প্রচুর লোকজন, কিছু শোনা যাবে না। আমি ওই পাশ থেকে কথা বলে আসছি। তা ভাবি, কেমন চলছে আপনাদের সম্পর্ক? আমার তো মনে হয় না ইভানের সাথে আপনার সম্পর্ক ভালো। কোথায় ইভান আর কোথায় আপনি? একবারও কি তাকিয়ে দেখেছেন নিজের দিকে? একজন স্মার্ট এডুকেটেড লোকের সাথে এমন মলিন মেয়ে কিভাবে মানানসই হবে? বেচারা ইভান আর কি করবে? মাকে এতই ভালোবাসে যে মায়ের চয়েস করা পাত্রীকে মানতে বাধ্য হলো। একবার তাকান না আমার দিকে, তাকিয়ে ভালো করে দেখুন ইভানের পাশে কাকে ভালো মানায়। আপনার মতো একটা কুৎসিত মেয়ের সাথে প্রফেসর ইভান কিভাবে থাকবে সারাটা জীবন? এটাই ভেবেই আমার কষ্ট হচ্ছে। ইভানের নাম ধরে ডাকার সাহস কোথা থেকে হয় তোমার? ভুলে যেও না, ইভান তোমার থেকে বয়সে অনেক বড়। তাছাড়াও তোমার বান্ধবী এশার বড় ভাই সে। সব দিক থেকে ইভান সম্মানের পাত্র। আর কি যেন বলছিলে, ইভান আমাকে শুধুমাত্র ওর মায়ের জন্য মেনে নিয়েছে। আর ইউ রিয়েলি স্টুপিড গার্ল। শুনে রাখো মেয়ে, আমার স্বামীর দিকে একদম নজর দেওয়ার চেষ্টা করবে না। যদি আর একবারও আমার স্বামীর দিকে নজর দেওয়ার চেষ্টা করেছো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এ কি রেদি, তোমরা এখানে এসে কোথায়? চিন্তার কিছু নেই, মা ফোন করেছেন, তাই এশা ওই পাশে গেছে কথা বলতে। ওই তো চলে এসছে এশা। ভাইয়া চলে এসেছো? এবার চলো এগোনো যাক। ইভান ভাইয়া, ভাবি তো দেখছি নিজের ব্যাগটাই সামলে রাখতে পারে না, তাহলে আপনাকে কিভাবে সামলে রাখবে? বলা তো যায় না কখন কার দৃষ্টি আপনার উপর পড়ে। তোকে এত ভাবতে হবে না রিক্তা, আমার ভাবি যথেষ্ট দায়িত্ববান। ভাবি ঠিকই সারা জীবন ভাইয়াকে ভালোবেসে খেয়াল রেখে যাবে। তাছাড়া তুই বোধহয় মাঝে মাঝে ভুলে যাস, একজন স্ত্রীর তার স্বামীকে সামলে রাখতে হয় না। একজন স্বামী তার স্ত্রীর কাছে সারাটা জীবনের জন্য আবদ্ধ।
দুনিয়া ওলটপালট হয়ে গেলেও স্বামী স্ত্রী সবসময় একই সাথে বাঁধা থাকে। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। ঠিক বলেছি না ভাইয়া? আমার বোন যাতে বড় হয়ে গেছে সেটা তো আমার জানা ছিল না। যে মেয়েকে আমি সেদিনে চকলেট না দিলে কান্না জোরে দিত, সে আজকে স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বোঝে। এত বড় কবে হয়ে গেলে এসা? ইভানের অধরার সাথে এত গামাখা কথা পছন্দ হচ্ছে না রিক্তার, কিন্তু কিছু করেনি। আপাতত চুপি হয়ে থাকলো। অধরার কানে কাছে গিয়ে বলল, শুধু শুধু এশাকে লজ্জা দিচ্ছেন আপনি। আমার তো মনে হয় এশার বিয়ে করার খুব ইচ্ছে, তাই এই কথাগুলো বলে এশা আমাদের বোঝানোর ট্রাই করছে। ভুল কি সব বলছো ভাইয়া? আমি কেন এখনই বিয়ে করতে চাইবো? ও মা, আমি তো আরো ভেবেছিলাম আমার একমাত্র ননদিনীটার বিয়ের করার খুব শখ জেগেছে। তোমার ইচ্ছে হলে বলতে পারো, আমি একটা ব্যবস্থা করে দেব। ইভানের অধরার সাথে এত গামাখা কথা পছন্দ হচ্ছে না রিক্তার, কিন্তু কিছু করেনি। আপাতত চুপি হয়ে থাকলো। ইভান ভাইয়া বাদ দেন না, আমার বান্ধবীটাও শুধু শুধু লজ্জা পাচ্ছে। বিয়ের ইচ্ছে হলে তো সবার আগে এসে আমাকেই বলবে, তাই না ভাবি? হয়েছে রিক্তা, এবার চুপ কর। ভাইয়া ভাবিকে তো বাসায় পৌঁছে দিবে, তাই না? হ্যাঁ, তোরাও চল তোদের ভাবির পাশে। না ভাইয়া, তুমি ভাবিকে পৌঁছে দাও, আমরা অন্য একদিন যাব। এখন আমরা লাইব্রেরিতে যাব, তারপর বাসায়। যেহেতু যাবে না সেহেতু জোর করব না, তবে সময় পেলেই চলে এসো। রিক্তাকেও নিয়ে এসো, আড্ডা দিব সবাই মিলে। তোর যে চলে যাবি, লাঞ্চ করবি না? অধরা লজ্জা মুখে হাসলো। এসার কথাগুলো স্পষ্ট শুনতে পেল রিক্তা, সাথে দেখতে পেল অধরার মুখের হাসি। এসব দেখে কাল চলে যাওয়ার মতো অবস্থা রিক্তার, বলে রিক্তাকে টেনে নিয়ে যেতে লাগলো এশা। মিসেস চৌধুরী। বলুন। না, বাসা থেকে তো খেয়ে এসেছি। তাছাড়া এখানে এত কিছু খেলাম, এখন আবার খাবো কি করে? আপনি যদি খেতে চান তাহলে চলুন। সত্যি খাবে না? না, কোথায় যাব স্যার? ছাত্রীর সাথে প্রেম করার ইচ্ছে হয়েছে তো, তার নিরিবিলি পরিবেশে নিয়ে যাব। রেডি? তুমি ফার্স্ট হও কিভাবে? এটা আবার কেমন প্রশ্ন? আপনি নিজেও তো একজন শিক্ষার্থী ছিলেন, তাহলে এই কথা আমায় কেন জিজ্ঞেস করছেন? আগে তো এইভাবে ঘুরে বেড়াতে না, এখন তো এত কিছুর মধ্যে পড়ার সময় পাচ্ছ না, তাই বললাম। এবারে কি ফার্স্ট হতে পারবে নাকি হাজবেন্ড, সংসার, প্রেম, ভবিষ্যৎ এসবের পাল্লায় পরে ফার্স্ট থেকে সোজা লাস্ট হবে? প্রিয় স্যার, রেজাল্টের সময় আপনার উত্তর পেয়ে যাবেন। শুধু একটা কথাই বলবো, যে রাখতে জানে সে কিন্তু চুল্লো বাঁধতে জানে। এবার এগোনো যাক। ইয়েস মিসেস চৌধুরী। দুজনেই হাঁটছে, হঠাৎ ইভানের চোখ পড়ল এশার একটা দোকানের দিকে। অজস্র ফুলের বন্যা বইছে সেখানে। অধরাকে দাঁড় করিয়ে ইভান গেল সেখানে। ফিরে আসার সময় হাতের মুঠোয় বেলি ফুলের মালা আর দুইটা গোলাপ রঙের গোলাপ, আর দুইটা গোলাপি রঙের গোলাপ। ফিরে এসে অধরার হাতে ফুলের মালাটা সযত্নে পরিয়ে দিল। অধরা নিজের স্বামীর প্রেমময় স্পর্শ সকাতরে অনুভব করতে লাগলো। মিসেস চৌধুরী, এবার আখিতে অতীত করুন। এবার ইভান অধরের কানে কাছে কি বলল, কেন রীতিতা, তুমি কি জানো না ভার্সিটির টিচাররা সবার অনুপাতে একটু বেশি রোমান্টিক হয়? ব্যাস, এখন আর কিছুই দেখনি। সঠিক সময় সহ্য করতে পারবে তো মিসেস হৃদিতা ইভান রেজা চৌধুরী? কি হলো, এখন চোখ বুঝে আছে কেন? উত্তর দাও। অধরের কাছ থেকে এবারও কোনো উত্তর এলো না। শুধুমাত্র দেখতে পাওয়া গেল অধরার মুখে লজ্জা লালাভা। ইভান খানিকটা হাসলো, তারপর নিজের হাতে রাখা গোলাপ দুটো অধরার কানের পাশে গুজে দিল। ঈশানী, একটু চুপ করে বসে থাক না। কেন? কেন মানে কি? হ্যাঁ, যখন স্যার সবার সামনে অপমান করবে তখন কি তোর ভালো লাগবে? চুপ থাকতে পারলে ক্লাসে বস, নয়তো বেরিয়ে যা। বাবা বাবা বা, এত মহব্বত স্বামীর জন্য। এদিকে আমি যে তোর বান্ধবী, এগুলো তোর কাছে এখন গল্প মাত্র, তাই না? হাই হাই, এটা কি হলো গো? আমার একমাত্র শখের বান্ধবী আজকে জামাই পেয়ে আমাকেই ভুলে গেল। এই দুঃখ আমি কাকে দেখাবো? ঈশানী, তোকে আমি এখন মেরেই ফেলবো। বেরিয়ে যা ক্লাস থেকে। লজ্জা শরম বলতে কিছু নেই তোর মধ্যে? হ্যাঁ, স্যার যে প্রতিদিন ক্লাসে এসে একটু ভুল করলেই একজনকে পানিশমেন্ট দেয়, সেটা কি তোর চোখে পড়ে না? ঠিক আছে, আমি আর একটাও কথা বলবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ক্লাস শেষ হওয়ার পর আমাকে বিরিয়ানির ট্রিট দিতে হবে। না দিলে কি হবে সেটা তুই ভালো করেই জানিস। তুই কি আমায় ব্ল্যাকমেইল করছিস ঈশানী? যদি তাই ভাবিস তাহলে তাই,
হুম, ব্ল্যাকমেইলই করছি। প্রাদব মেয়ে, তোকে তো আমি পরে দেখে নেব, আগে ক্লাসটা তো শেষ হতে দে। সমস্যা নেই, আমাকে আমার ট্রিটটা দিয়ে দিস। অধরের আগে সাপের মতো ফুসলো, তবে কিছু বলতে পারল না, কারণ ইতিমধ্যে ইভান ক্লাসে চলে এসেছে। পুরো ক্লাস নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। ইডিয়েট জানে কোথাকার, এতজনের মধ্যে কেউ সামান্য গ্রাফটা কমপ্লিট করতে পারলো না। ফাইনাল এক্সামে তোমাদের কি রেজাল্ট হবে ভাবতে পারছো একবারও? আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের যেন আলোর পথ দেখায়। আমি যতবার চেষ্টা করি তোমাদের এগিয়ে নিয়ে যাওয়ার, তোমরা ততবারই আমাকে নিরাশ করো। আজকে প্রত্যেকের গার্ডিয়ানের কাছে নোটিশ পৌঁছে যাবে। হঠাৎ ইভান খেয়াল করলো অধরা ক্লাসে আছে। তার মানে হৃদিতাও গ্রাফটা কমপ্লিট করতে পারেনি, কিন্তু আমাকে তো এই বিষয়ে একবারও বলনি। আমাকে বলতে পারতো, বুঝিয়ে দিতাম। কি ভার্সিটির টপার অধরা, তুমি চুপ কেন? তোমারও কি গ্রাফটা করা হয়নি? স্ট্যান্ড আপ অধরা। ইভান অতিরিক্ত রেগে গিয়ে রীতিতার জায়গায় অধরা বলেছে, এটা অধরা বুঝতে পারলো। তারপর ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। চুপ হয়েছো কেন? হোমওয়ার্ক কোথায়? তুমি কি করতে পারো নি? অধরা মাথা নিচু করে উত্তর দিল, জি করেছি স্যার। এবার ইভানের রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল, চিৎকার করে বলল, করেছো যেহেতু তাহলে চুপ করে বসে আছো কেন? তপস্যা করছিল নাকি? আমাকে কি কাছে গিয়ে আদর করে বলতে হবে হোমওয়ার্কের কথা? না স্যার, আসলে আপনি রেগে আছেন তো, তাই ভয় পাচ্ছি। ইভান এগিয়ে গেল অধরার কাছে, সামনে রাখা হাতটা হাতে তুলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করলো। দুই একটা টপিকে সামান্য ভুল আছে, নয়তো বাকি সব ঠিকঠাক। হাত দেখতে দেখতে একটা লাইন পড়ে ইভানের হাসি পেল, যেটা লেখা, আপনার রাগকে আমি প্রচণ্ড ভয় পাই স্যার। এটা দেখার সাথে সাথে ইভানের মনে শীতলতার হাওয়া উড়ে বেড়াতে লাগলো। তারপর তাকালো অধরার দিকে। অধরা তখনও নিচের দিকে তাকিয়ে আছে। পুনরায় গম্ভীর মুখে ঈশানীকে জিজ্ঞাসা করলো, এত রিল্যাক্স হওয়ার কিচ্ছু নেই। আপনার লেখা কোথায়? যদি আজকে লেখা না হয় তাহলে আপনার বাসায়ও নোটিশ যাবে। রিদি তার ফ্রেন্ড বলেই যে কোনো শাস্তি পাবে না, তার কিন্তু কথা নেই কোথাও। এরকম অর্ধেক লিখতে মার্কস পাবেন না মিস ঈশানী, পুরোটা লিখতে হবে। মিস হৃদিতা, ওহ সরি, মিসেস হৃদিতা, বান্ধবীকে বুঝিয়েন। ক্লাস টপারে বান্ধবী যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার মান সম্মান নিয়ে প্রশ্ন উঠবে। অল স্টুডেন্ট শুনে রাখো, বাসায় নোটিশ পৌঁছে যাবে। আর পরের ক্লাসে যদি এই গ্রাফটা না পারো তাহলে কী পানিশমেন্ট দেব সেটা আমি এখনও জানি না। যদি নিজেদের ভেতরে আত্মসম্মান বোধ থাকে তাহলে গ্রাফটা কমপ্লিট করে এসো। আর বলেছিলাম যে সুন্দরভাবে গ্রাফটা কমপ্লিট করতে পারবে তার জন্য স্পেশাল গিফট আছে। যেহেতু হৃদিতা একমাত্র এটা কমপ্লিট করেছে তাই গিফটটা নিশ্চয়ই ওর প্রাপ্য। ক্লাসে আসার সময় গিফট আনতে ভুলে গেছে। হৃদিতা, আমার ফ্যাকাল্টি রুমে পৌঁছে যাও। তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস, দেখ সবাই কিভাবে তোকে নিয়ে কথা বলছে। বাদ দে ঈশানী, তুই বরং রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি অর্ডার কর, আমি স্যারের কাছ থেকে গিফটটা নিয়ে আসি। নাকি তুইও যাবি আমার স্যারের সাথে? না বাবা, আমার দরকার নেই কাবাব মে হাড্ডি হওয়ার। তুই যা তোর জামাইয়ের কাছে, আমি গেলাম রেস্টুরেন্টে। বিল কিন্তু তোকেই দিতে হবে, নয়তো আমি তোকেই বিক্রি করে দিব। ওয়েলকাম মিসেস হৃদিতা ইভান রেজা চৌধুরী, ওরফে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী। বড্ড তারা নাকি গিফট নেওয়ার? না স্যার, একদমই তাড়া নেই। ঈশানী রেস্টুরেন্টে চলে গেছে, তাই আমাকেও পৌঁছাতে হবে, তাই এখনই চলে এলাম। এবার ইভান চেয়ার থেকে উঠে আসছে অধরার দিকে, কিন্তু অধরাকে ভুল প্রমাণিত করে ইভান এগিয়ে গেল দরজার দিকে। দরজার ভেতর থেকে লক দিয়ে পুনরায় গেল অধরার কাছে। কি করছেন স্যার? কেন তুমি দেখছো না বউয়ের কাছে আসছে? কেউ দেখে ফেলে সমস্যা হবে, প্লিজ সরে যান। ইভান অধরার কাছে আরও এগিয়ে গেল। অধরা চোখ বন্ধ করে আছে। ইভান স্বস্তির নিঃশ্বাস চালো। তারপর টেবিলে রাখা কিটক্যাট চকলেটের বাক্সটা অধরার সামনে ধরল। কেউ দেখবে না বলে তো দরজা লক করলাম মিসেস চৌধুরী। চোখ খোলো রীতিতা, গ্রাফটা সুন্দরভাবে কমপ্লিট হওয়ার দরুন এই চকলেটের বক্সটা তোমার জন্য উপহার। অন্য কেউ হলে পেল না, কিন্তু তুমি আমার বিয়ে করা বউ হওয়ায় আরেকটি গিফট পাচ্ছ। আর কি গিফট? আমি এই গিফটেই অনেক খুশি। এই গিফটটা তোমার এবং আমার জন্য খুব স্পেশাল রীতি। কি গিফট? পরক্ষণে ইভান নিজের অদরখানা দিয়ে অধরার ললেটে স্পর্শ করলো। অধরা আখিজোড়া বন্ধ করে স্বামী স্পর্শ অনুভব করলো। এবার চোখ খোলো রীতি। অধরার লজ্জা মুখে ধীরে ধীরে তাকালো ইভানের দিকে। লজ্জা পাচ্ছ বউ?
কানে কাছে এসে বলল, এত লজ্জা কেন পাচ্ছ? তোমার স্বামী হয়ে পবিত্র সম্পর্ক আমাদের। জানি, কিন্তু এখন আমার যাওয়া প্রয়োজন। ঈশানী অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে আমার জন্য। সবসময় শুধু পালিয়ে বেরো কেন? একটু তো কাছে আসতে পারো। ওয়েট, তুমি যেন খাতার মধ্যে কি লিখছিলে? যদি খাতাটা অন্য কেউ দেখতো তখন কি ভাবতো মিসেস চৌধুরী? একদম হাসবে না। তুমি এমন কাজ করেছো যার জন্য আমি তখন হেসে দিতাম। ওই অবস্থায় যদি হাসতাম তাহলে স্টুডেন্টরা কি আর মূল্যায়ন করতো? সেটা আমি কি জানি বলে অধরা দৌড়ে পালিয়ে গেল ইভানের কাছ থেকে। ইভান এখনও তাকিয়ে আছে অধরার চলে যাওয়ার দিকে। এতক্ষণ লাগে একটা গিফট নিয়ে আসতে? রাগ করিস না দোস্ত, ওই স্যার একটু কাজে ব্যস্ত ছিলেন তাই দেরি হয়ে গেছে। সেটা তো বুঝতেই পারছি, তোর কাছ থেকে কিন্তু ছেলেদের পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে, আর এখানে এসে তুমি আমাকে উল্টো পাল্টা বোঝাও, তাই না? হুম, আগে না খুব বলতি মিথ্যে বলতে নেই ঈশানী, মিথ্যে বললে পাপ হয়। তাহলে এখন তুমি কি করছো সোনা? এর মধ্যে ওইটার বিরিয়ানি নিয়ে এলো। এ যাত্রায় মিথ্যা কথা বলার পরও বান্ধবীর হাত থেকে বেঁচে গেল অধরা। ঈশানী এক লোকমা খাবার মুখে তুলতে যাবে, তখনই থেমে গিয়ে হাসি মুখে অধরার সামনে খাবারটা ধরল। ঈশানী অধরাকে খাইয়ে দিল, তারপর অধরা ঈশানীকে খাইয়ে দিল। আশেপাশের লোকজন বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করলো। কেউ কেউ তো এসে জিজ্ঞেস করছে কি হয় ওরা দুজন। তখনই ওরা উত্তর দিল বান্ধবী। তখনই সবাই আশ্চর্য। যেখানে দু বোনের মধ্যে এমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না, সেখানে দুই বান্ধবীর সম্পর্ক এত জোরালো। খাবার খেয়ে দুজনেই একসাথে বাসে ফিরল, কিন্তু বাসে ফিরে এরকম দৃশ্য দেখে অধরা চমকে গেল। বাসের গেটে দাঁড়িয়ে আছে অধরা। ভেতর থেকে হই হুল্লোড়ের আওয়াজ ওর কানে আসছে। দুইবার বেল বাজানোর পরও ভেতর থেকে কোনো রেসপন্স নেই। কিছুটা বিরক্ত হয়ে পুনরায় বেল চাপ দিল। কিছুক্ষণ পর কেউ একজন দরজা খুলে দিল, কিন্তু ও পাশে ব্যক্তিকে দেখে খুশিতে কান্না করে দিল অধরা। রুমে যাওয়ার সময় অধরা, ফুপিমণি তুমি এসেছো, কতদিন পর দেখলাম তোমায়। আগে তো একটু শান্ত হয়ে বস, তারপর না হয় জড়িয়ে ধরে কান্না করবি, পাগলি মেয়ে একটা। কেমন আছো ফুপি? আছি রে মা, ভালো। তুই তো আগের থেকে আরো বেশি কিউট হয়ে গেছিস। ধুর, তুমি যে কি বলো না। আচ্ছা তুমি কি একাই এসেছো? না, তোর তীব্র ভাইয়াও এসেছে। তীব্র ভাইয়া বিদেশ থেকে এলো কবে? সেটা জেনে তুই কি করবি? এবার আসার সময় কোনো চকলেট মগলেট আমি আনি না। তীব্র ভাইয়া যাও, তোমার সাথে কোনো কথা নেই। তুই সবসময় চকলেটের জন্য আমার সাথে কথা বলিস। আসার আগে ভেবে দেখলাম একবার দেখাই যাক তুই চকলেট ছাড়া অন্য কিছু বলিস কি না আমাকে। উফ তীব্র, মেয়েটাকে নিয়ে মজা করছিস কেন? যা তো এখান থেকে। অধরা মাত্র বাসায় এসেছে, এখন রেস্ট নিতে দে। বাবা, আমার অধরের জন্য এত দরদ? কই আমি যে কানাডা থেকে এলাম সেদিকে তোমার কোনো খেয়াল নাই? আমার অধর এলো ভার্সিটি থেকে, কতটুকুই বা রাস্তা, তার জন্য এতটুকু ভাবলে? তীব্র, যা তো এখান থেকে। শুধু শুধু কেন অধরাকে রাগাচ্ছিস? সর এখান থেকে। অধরা, তুই যা তো মা, ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে ফুপি। তীব্রকে শাসিয়ে গেল। চকলেট আনোনি তো? ঠিক আছে, সমস্যা নেই, পরে দেখে নিব। অধরার এমন রাগ দেখে তীব্র হাসলো। অধরা ছোট থেকে তীব্রর সাথে খুব মিশে, কারণ একটাই, কানাডা থেকে ফেরার সময় তীব্র অনেক চকলেট নিয়ে আসে অধরার জন্য। এবারও নিয়ে এসেছে। তারপরও একটু মজা করলো অধরার সাথে। অধরা গোসল করে বেরিয়ে এলো। ওর মা এসে দেখে ওর বুকসেলফ পুরো এলোমেলো, আর তীব্র বসে আছে বিছানার উপর। তীব্র ভাইয়া বলে অধরা হুঙ্কার চালো। কি হয়েছে, এইভাবে সিংহের মতো গর্জন করছিস কেন? ভূতে ধরলো নাকি তোকে? চুপ, একদম চুপ, বেয়াদব কোথাকার। তোমারে কে বলছে আমার রুমে আসার জন্য? এসেছো তো ভালো কথা, আমার বুক সেলফের এই অবস্থা কেন করেছো? আম্মু, আম্মু, ফুপ। আরে চুপ, মামিকে কেন ডাকছিস? তুমি এক্ষুনি আমার বইগুলো আগের মতো সাজিয়ে রাখবে, নয়তো আমি আম্মু আর ফুপিকে ডেকে এনে দেখাবো সবকিছু। ওকে বাবা, করে দিচ্ছি। বলে তীব্র একটা একটা করে বই গুছিয়ে রাখতে শুরু করলো। এদিকে অধরা বিজয়ের হাসি হাসছে। খুব না, আমাকে চকলেট দিবে না এবার? নাও ঠালা। তীব্র তাকালো অধরার দিকে। কি রে, আমার এই অবস্থা করে তুই হাসছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে তীব্র প্যান্টের পকেট থেকে 2টা চকলেট বের করলো। কাজ করছিস তো কর,
কিন্তু চকলেট আর পাবি না। ভেবেছিলাম আমার বোনটা যদি স্বার্থপর না হয় তাহলে 3 বক্স চকলেট দিয়ে দেব, কিন্তু তার হলো কই। আমার বোনটা তো আজ স্বার্থপর, সামান্য কয়েকটা চকলেটের জন্য আমাকে দিয়ে কাজ করালো। একদম চুপ, বেশি কথা বলবা না। আগে বললেই তো চকলেট এনেছো বললেই হতো, লাগবে না তোমার বই গুছানো, বাকিগুলো আমি ঠিক মতো রাখতে পারবো। ভাই আমাকে চকলেটগুলো দিয়ে দাও না। এত সহজে দিয়ে দেব? আমি তো ভাবছি তোকে দিব না। রাস্তায় যে কতগুলো কুকুর দেখতে পায় যায় না, ওদের দিয়ে দিব। তুই ওদের কাছ থেকে চেয়ে 2-1টা নিয়ে আসিস। তীব্র ভাইয়া, কি হলো, চেঁচাচ্ছিস কেন? আমি তো সত্য কথাই বললাম। অবলা প্রাণীকে নিয়ে এমন মন্তব্য কিভাবে করলে? ওরা রাস্তায় থাকে বলে কি ওদের চকলেট খাওয়ার কোনো অধিকার নেই? ওদের জায়গায় নিজেকে একবার ভেবে দেখো তো, থাকতে পারবে এত কষ্টের মধ্যে? ওরা প্রতিনিয়ত কত অবহেলার শিকার হচ্ছে। একটু খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, আর লোকজন ওদের তাড়িয়ে দেয়। এই যে বললা না পাগল কুকুর, ওদের সাথে একদিন মিশে দেখো। অধরা, আমি কথাগুলো এইভাবে বলতে চাইনি। আমি তো জাস্ট তোকে নিয়ে মজা করছিলাম। আমি জানি তো আমার বোনটা কত লক্ষ্মী। ওই দেখ, লোকেশে রাখা আছে, ওটাই সম্পূর্ণ তোর। ভেতরে অনেক চকলেট, চিপস, বিস্কুট আরও বিভিন্ন ধরনের খাবার আছে। আশপাশের রাস্তা যতগুলো কুকুর বা বিড়াল পাবি ওদের বিলিয়ে দিস প্রতিবারের মতো। থ্যাংক ইউ ভাইয়া। রাগ কমছে আমার বোনটার? কমেছে, কিন্তু তুমি এমন কথা না বললেই পারতে, তাহলে আমি আর এসব কথা তোমায় শোনাতাম না। ধুর পাগলি, আমি তোকে পরীক্ষা করছিলাম, দেখছিলাম আমার বোনটা কি আগের মতো রয়েছে নাকি বিয়ের পর পাল্টে গেছে। এবার যা, লকেশটা ওপেন কর। এটা তো ভারী তীব্র ভাইয়া, তুমি এটা বিছানার উপর রাখো, তারপর আমি ওপেন করছি। সামান্য একটা লকেজের ওজন টানতে পারিস না? এখন না হয় আমি কি করে দিচ্ছি, শ্বশুর বাড়ি যাওয়ার পর কে করে দিবে? কেন এখন তুমি করে দিচ্ছ, ওই বাড়িতে যাওয়ার পর বর করে দিবে? তখনই তীব্র একটা ফোন এলো অধরাকে লাগেজ খুলে সব কিছু দেখে নিতে বলে তীব্র বেরিয়ে গেল রুম থেকে। লাগেজটা ওপেন করার পর অধরা একের পর এক আশ্চর্য হচ্ছে। ওর পছন্দের সব চকলেট, সাথে কিছু মেকআপ, অনেকগুলো নেল পালিশ, 2টা ম্যাচিং ড্রেস। এগুলো দেখে অধরা দ্বিধায় পড়ে গেল। বাসায় তো একমাত্র মেয়ে ও, তাহলে তীব্র কেন 2টা ড্রেস আনলো? তীব্র ভাই এইদিকে আসো তাড়াতাড়ি। যথাসময়ে তীব্র বোনের ডাকে সাড়া দিয়ে ফোন কেটে চলে আসলো। তখন কি হয়েছে? আমাদের বাসায় তো আমি ছাড়া আর কোনো মেয়ে নেই, তাহলে তুমি এরকম 2টা ড্রেস আনলে যে? ওরে বুদ্ধু, একটা তোর আর একটা ওর বলদ বান্ধবীর। সাথে দেখ কিছু চকলেট আছে, ওইগুলো দিয়ে দিস, নয়তো পরে তোকে জ্বালাবে। এত বছর পরেও তোমার ঈশানীর কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? কি বললে? আরে ও একটা শয়তান ছিল, ওর নামটা মনে ছিল না, তবে তুই এখন বলাই মনে পড়ে গেল। তোর মনে হয় ওই যেন নাম? হ্যাঁ, ঈশানী। ও একবার আমার শার্ট কুচি কুচি করে কেটে ফেলেছিল। তোমার এত সব কথা মনে আছে ভাইয়া? বিষয়টা কি বলো তো? ঈশানীর জন্য ড্রেস আনলে, আবার ওর ঘটনা, বিভিন্ন কাজ তোমার মনেও আছে। কিছু কি লুকাচ্ছ? এখনো পর্যন্ত কিছু লুকাচ্ছিস না, আর ভবিষ্যতে তোর কাছ থেকে লুকাবো না। ঈশানীকে নিয়ে কোনো ধরনের ভাবনা এখনো পর্যন্ত আমার মনে নেই। তো ভবিষ্যতে যদি হয় তাহলে? সবার আগে তোকে বলবো। এবার খুশি? ইয়েস, আই এম হ্যাপি। ভালোই করেছো ম্যাচিং ড্রেস এনে। আগামীকাল আমরা সবাই মিলে ঘুরতে যাব, তুমি কিন্তু না করতে পারবে না। আম্মু বলেছিল তোমার সাথে যেন ওনার পরিচয় করিয়ে দিই, তাই ওনাকেও বলবো আসতে। তুমি যাবে তো আমাদের সাথে? ইয়া, অবশ্যই যাব। ছোট বোন জামাই বলে কথা, মিট না করলে হয় না। কি এখন চল, মামি রাখছি, রাতের খাবার খেতে হবে। অধরার ফোন বেজে উঠল। তখনই অধরার ফোন বেজে উঠল। কে ফোন করেছে অধরা? মানে উনি, না ইভান স্যার। বলেই তো হো, ইভান ফোন করেছে? এত কিছু বলার লাগে? ঠিক আছে, তুই কথা বল, খাবার খেতে আয়, আমি গেলাম। নিজের করা আচরণে অধরা প্রচুর লজ্জা পেল। বেচারা এখনো ঠিক করতে পারেনি ইভানকে কি বলে ডাকবে। মিটমিটিয়ে হাসলো একটু, পরক্ষণে আবার ফোন বেজে উঠল। এবার আর দেরি না করে সাথে সাথে রিসিভ করলো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হলো যে ফোন রিসিভ করতে? বাসায় কিছু গেস্ট এসেছে। গেস্টরা পরিবারেরই লোকজন। ওনার কারা? আমার ফুপি মনি আর ভাইয়া। এতক্ষণ ভাইয়ার সাথে গল্প করছিলাম। ভাইয়ার সামনে থাকায় আর ফোন রিসিভ করতে পারিনি। আপনি কি রাগ করেছেন এর জন্য? না, রাতের খাবার খেয়েছো? না, একটু পরে খাবো। আপনি খেয়েছেন? মা ডাকছে, এখনো যাবো খেতে। আগে তো বললে না তোমার ফুপি মনে আসবেন বলে।
আমি জানতামই না ওরা আসবে। আজকে বাসায় ফেরার পর আমাকে সবাই মিলে পুরো সারপ্রাইজ করে দিয়েছে। জানেন ভাই আমার জন্য অনেক চকলেট নিয়ে এসেছে, সাথে ড্রেস, মেকআপ আরো অনেক কিছু। আপনার জন্য একটা ঘড়িও এনেছে। শুনুন না, আম্মু বলেছে আপনার সাথে যেন আগে ভাইয়ার মিট করিয়ে দিই। আগামীকাল তো আপনার ক্লাস নেই। যদি আগামীকাল আমরা সবাই কোথাও দূরে গিয়ে দুপুরে লাঞ্চটা করি তাহলে কেমন হবে? আগামীকাল তোমাদের সাথে ক্লাস নেই, কিন্তু অন্য ডিপার্টমেন্টে ক্লাস আছে হৃদিতা। এই কথা শুনে অধরার মন খারাপ হয়ে গেল। সমস্যা নেই, লাঞ্চ টাইমে আমি ছায়াবাড়ু রেস্টুরেন্টে পৌঁছে যাব। সত্যি বলছেন? বউ বলেছে তার ভাইয়ের সাথে দেখা করাবে। সমুদ্র বলে কথা, দেখা তো করতেই হবে। আমি কিন্তু ঈশানাকেও আনবো। সেটা তো আনবেই, বলতে হয়নি এটা। কিন্তু তুমি দয়া করে ঈশানীকে কমিয়ে মাথায় তোলো। ওর পড়ালেখার অবস্থা দেখেছো? আশা করছি তুমি বুঝতে পারছো আমি কোন কথা বলতে চাইছি।